আজকের এই ব্যাখ্যামূলক বিশ্লেষণে সবাইকে স্বাগত। সাম্প্রতিক বেশ কিছু রিপোর্ট আর ডকুমেন্টের ভিত্তিতে আজ আমরা আসামের অত্যন্ত তীব্র আর জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কাটাছেঁড়া করব। বিষয়টা এতটাই স্পর্শকাতর যে প্রতিটি রিপোর্ট খুব মনোযোগ দিয়ে ধাপে ধাপে বিশ্লেষণ করাটা জরুরি। আচ্ছা, চলুন একদম গভীরে যাওয়া যাক। শুরুতেই একটা চমকে দেওয়ার মতো আর বলা যায় বেশ বিতর্কিত একটা তুলনার দিকে নজর দেওয়া যাক। মূল প্রতিবেদনে আসামের মুখ্যমন্ত্রীকে সরাসরি ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন গাভিরের সাথে তুলনা করা হয়েছে। বোঝাই যাচ্ছে শুরুতেই এমন একটা স্টেটমেন্ট পরিস্থিতি কতটা গুরুত্বর হতে পারে তার একটা পরিষ্কার ধারণা দেয়। মূল উৎসগুলো এই পুরো ইস্যুটাকে খুব সুন্দরভাবে ৬টা সুনির্দিষ্ট থিমে ভাগ করেছে। একটা বিতর্কিত তুলনা। ২ জনতাত্ত্বিক প্রেক্ষাপট। ৩ রাজনৈতিক বক্তব্য আর নীতি। ৪ উচ্ছেদ ও বাস্তুচ্যুতি। ৫ সীমান্তে পুশব্যাক এবং ৬ নির্বাচনী কৌশল। চলুন একে একে বিষয়গুলো দেখা যাক। প্রথম অংশ একটি বিতর্কিত তুলনা এবং কিভাবে পুরো ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে। সূত্রগুলোর দাবি অনুযায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাষ্ট্রীয় ক্ষমতাকে রীতিমতো অস্ত্র হিসাবে ব্যবহার করছেন আর মূল লক্ষ্যবস্তু করা হচ্ছে বাংলাভাষী মুসলমানদের। রিপোর্টগুলোতে মানবাধিকার এবং গণতান্ত্রিক কাঠামোর প্রতি চরম উপেক্ষার অভিযোগ তুলে বুলডোজার সন্ত্রাসের মতো বেশ কড়া শব্দ ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের দিকে ইঙ্গিত করা একটা ভীষণ গুরুত্বপূর্ণ অভিযোগ। দ্বিতীয় অংশ আসামের জনতাত্ত্বিক প্রেক্ষাপট, অর্থাৎ উত্তর পূর্বের এই প্রবেশদ্বারের ডেমোগ্রাফি আসলে কেমন। আসামের ভৌগোলিক আর জনতাত্ত্বিক রূপটা কিন্তু ভীষণ জটিল। সেখানে অসমিয়া, মুসলিম, বাংলাভাষী মুসলিম, হিন্দু বাঙালি থেকে শুরু করে আদিবাসী গোষ্ঠী সবার একটা সহাবস্থান রয়েছে। আর সূত্রগুলো ঠিক এটাই ব্যাখ্যা করছে যে এই বহুত্বের কারণেই ইতিহাস জুড়ে বিদেশি বা অনুপ্রবেশকারীর মতো শব্দগুলো আসামে বারবার রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তৃতীয় অংশ রাজনৈতিক বক্তব্য আর নীতি, মানে শব্দকে কিভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই যে মিয়া শব্দটা, এটা আসামের রাজনীতিতে ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিবেদনগুলোতে বারবার উঠে এসেছে যে কিভাবে খুব সাধারণ একটা স্থানীয় শব্দকে আজ একটা পুরো গোষ্ঠীকে সন্দেহভাজন জনসমষ্টি হিসেবে দাগিয়ে দেওয়ার হাতিয়ারে পরিণত করা হয়েছে। সংবাদ মাধ্যম ফ্রন্টলাইনের রিপোর্ট অনুযায়ী রাষ্ট্র ভীষণ সুনির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার করে সংখ্যালঘুদের উপস্থিতিকে একটা সাংস্কৃতিক আর শারীরিক আক্রমণ হিসাবে তুলে ধরছে। যেমন ধরুন ল্যান্ড জিহাদ, ফার্টিলাইজার জিহাদ বা ফ্ল্যাট জিহাদের মতো শব্দগুলো। এগুলো মূলত সেই নির্দিষ্ট রাজনৈতিক বয়ানেরই একটা অংশ। আর এটা চমৎকারভাবে তুলে ধরে যে ২০২৬ সালের নির্বাচনের আগে রাজনৈতিক আর সাংস্কৃতিক উত্তাপ কিভাবে ধাপে ধাপে বাড়ানো হচ্ছে। ২০২৪-এর শেষে গরুর মাংস নিষিদ্ধ করা থেকে শুরু করে ২০২৬-এর আগে লাখ লাখ মিয়া ভোটার বাতিলের হুমকি, পুরো বিষয়টা একটা ক্রমশ বাড়তে থাকা ধারার দিকেই ইঙ্গিত করছে। চতুর্থ অংশ উচ্ছেদ ও বাস্তুচ্যুতি, অর্থাৎ কাঠামোগত প্রান্তিকীকরণ। ১ লাখ সংখ্যাটা রীতিমতো চমকে দেওয়ার মতো। দ্য নিউ হিউম্যানিটেরিয়ানের রিপোর্ট বলছে ২০২১ সালের মে মাস থেকে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত ঠিক এই পরিমাণ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আর সবচেয়ে বড় কথা, বলা হচ্ছে এদের বেশিরভাগই বাংলাভাষী মুসলমান। বাস্তুচ্যুতির পাশাপাশি ৩৩টি নথিভুক্ত উচ্ছেদ অভিযানে ২২,০০০-এরও বেশি স্থাপনা ধ্বংস করা হয়েছে। সংখ্যাগুলো নিরপেক্ষভাবেই আমাদের সামনে পরিস্থিতির একটা ভয়াবহ ব্যাপকতা তুলে ধরছে। রয়টার্সের প্রতিবেদনে কিন্তু দুটো ভিন্ন দিক উঠে এসেছে। একদিকে রাষ্ট্র বলছে তারা কেবল সরকারি জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করছে। অন্যদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি তাদের আসামেই জন্ম, অথচ অন্যায়ভাবে তাদের দখলদার তকমা দেওয়া হচ্ছে। এই পাল্টাপাল্টি দাবিগুলো পুরো পরিস্থিতিকে আরও গভীরভাবে বোঝার দাবি রাখে। এর মধ্যে ফ্রন্টলাইনের একটা রিপোর্ট পুরো প্রেক্ষাপটে কর্পোরেট স্বার্থের একটা নতুন মাত্রা যোগ করেছে। ধুবড়ীতে আদানি সংশ্লিষ্ট একটা বিদ্যুৎ প্রকল্পের জন্য যে বিশাল উচ্ছেদ হয়েছে, তা থেকে একটা বিষয় ইঙ্গিত দেয় যে এর পেছনে শুধু পরিচয় রাজনীতি নয়, বরং বড়সড় কর্পোরেট উন্নয়ন রাজনীতিরও একটা সংযোগ থাকতে পারে। পঞ্চম অংশ সীমান্তে পুশব্যাক বা সীমা অতিক্রম করার অভিযোগ। এখন সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টি হল পরিসংখ্যানে থাকা ব্যাপক অসামঞ্জস্যতা। বাংলাদেশ সীমান্তে জোরপূর্বক ঠেলে দেওয়া মানুষের সংখ্যা এক এক রিপোর্টে এক এক রকম। মুখ্যমন্ত্রীর দাবি আর হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টের মধ্যে একটা বিশাল ফারাক রয়েছে, আর সময়ের সাথে সাথে এই সংখ্যাটা কিভাবে ক্রমশ বাড়ছে তা স্পষ্ট।
হিউম্যান রাইটস ওয়াচ পুরুষ, নারী আর শিশুদের এই পুশব্যাকের বিষয়ে কিন্তু অত্যন্ত কঠোর নিন্দা জানিয়েছে। তারা এটাকে সরাসরি একটি বেআইনি এবং বৈষম্যমূলক বহিষ্কার হিসেবে উল্লেখ করেছে। এই সংখ্যাগুলোর পেছনে কিন্তু রক্তমাংসের মানুষের গল্প লুকিয়ে আছে। মূল সূত্রে উল্লেখিত প্রাক্তন স্কুল শিক্ষক খায়রুল ইসলামকে হাত বেঁধে জোরপূর্বক ঠেলে দেওয়া কিন্তু বয়োজ্যেষ্ঠ নারী মালেকা খাতুনকে নো ম্যানস ল্যান্ডে ফেলে আসার মতো ঘটনাগুলো সত্যি চরম মানবিক সংকটের দিকটাই তুলে ধরে। ষষ্ঠ এবং শেষ অংশ, নির্বাচনী কৌশল, 2026 সালের নির্বাচনের দিগন্ত। আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী ক্ষমতাসীন দল এখানে বেশ বুদ্ধি করে একটা দ্বৈত কৌশল নিয়েছে। একদিকে জনকল্যাণমুখী প্রকল্প বা ওয়েলফেয়ারিজমের মাধ্যমে আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে, অন্যদিকে হিন্দুত্ববাদী নীতির মাধ্যমে সংখ্যালঘুদের অন্য হিসেবে চিহ্নিত করে ভোটারদের মেরুকরণ করা হচ্ছে। মূলত ভোট নিশ্চিত করার কাজেই এই দুই দিকের ব্যবহার দেখা যাচ্ছে। আল জাজিরার রিপোর্ট করা এই চরম উদাহরণটার দিকে একটু নজর দেয়া যাক। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটা ভিডিওতে মুখ্যমন্ত্রীকে মুসলিমদের দিকে গুলি ছুড়তে দেখা যায়, যার ক্যাপশন ছিল কোনো দয়া নয় বা নো মার্সি। ভিডিওটা খুব দ্রুত মুছে ফেলা হলেও এটা প্রমাণ করে যে রাজনৈতিক প্রচারণায় বৈরী বার্তা ছড়ানোটা এখন কতটা স্বাভাবিক বা নর্মালাইজড হয়ে উঠেছে বলে অভিযোগ করা হচ্ছে। তাহলে এখানকার মূল পয়েন্টটি হল এই পুরো সংকটের সারসংক্ষেপকে মূলত 3টে শক্তিশালী শব্দের মাধ্যমে প্রকাশ করা যায়: উন্নীকরণ, উচ্ছেদ এবং অধিকার হরণ। সূত্রগুলোর মূল বক্তব্য ঠিক এখানেই দাঁড়িয়ে আছে। আর সব শেষে আমরা এই গভীর প্রশ্নটা দিয়ে আজকের ব্যাখ্যামূলক বিশ্লেষণটি শেষ করতে চাই। রাষ্ট্রীয় কাঠামো যখন নিজেই প্রান্তিকীকরণের হাতিয়ার হয়ে ওঠার অভিযোগে অভিযুক্ত হয়, তখন গণতন্ত্র কিভাবে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করবে? এই ভাবনাটা নিয়ে গভীরভাবে চিন্তা করার অবকাশ রয়েছে। আশা করি আজকের এই তথ্যবহুল আলোচনা সবার জন্য নতুন কিছু চিন্তার খোরাক যোগাবে। আগামীতে এমন আরও বিশ্লেষণধর্মী বিষয় নিয়ে কথা হবে।